হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটাতে আমরা হিমোফিলিয়া নিয়ে ডিসকাস করব। হিমোফিলিয়া হচ্ছে একটা জিনগত রোগ। হিমোফিলিয়া হলো একটি জিনগত রোগ। তোমরা সবাই জানো জিনগত রোগ বলতে সেই সমস্ত রোগকে বোঝানো হয় যেখানে পার্টিকুলার কোনো ক্রোমোজোমের মধ্যে থাকা জিনের মিউটেশনের কারণে আমাদের কোনো একটা রোগ দেখা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো হিমোফিলিয়া নামের মানেটা আমরা একটু দেখি। হিম মানে হচ্ছে রক্ত, ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা বা লাভ। তো রক্তের প্রতি ভালোবাসা মানে এটা এমন একটা রোগ যেখানে একবার যদি ব্লিডিং স্টার্ট হয়, ঠিক আছে, আমাদের যে ব্লাড ভেসেলসগুলো আছে ওর মধ্যে তো রক্ত প্রবাহিত করে, তাই না? তো রক্ত যদি কোনোভাবে লিক আউট হয় বা বেরিয়ে যায়, আমাদের কি হয়ে যায় বলো তো? আবার ক্লট হয়ে যায় জায়গাটা। কোয়াগুলেশন বা রক্ততঞ্চন বলি, এবং এই রক্ততঞ্চনের টাইমটাকে ইংরাজিতে বলা হয় কোয়াগুলেশন টাইম বা সিটি। তো প্রত্যেকের ক্ষেত্রে অ্যাভারেজ সিটিটা হয়ে থাকে 3 থেকে 5 মিনিট। দেখবে তোমার হাতটার যদি কোনোভাবে কেটে যায় বা গার্লফ্রেন্ডের জন্য কোনো দিন হাত টাত কেটে থাকো, ওই 3-5 মিনিটের মধ্যে কিন্তু ওই ব্লাডগুলো হয়ে যায়, লাইক কি বলবো, তোমার ক্লট হয়ে যায়। আদারওয়াইজ তো গার্লফ্রেন্ডকে ওই ছবি পাঠাতে যেয়ে তো মরে যেতে, তাই না? সেটাই। তো যাক, করতে যেও না বাবা ওরকম কিছু এই বয়সে। আচ্ছা, তো হিমোফিলিয়া রোগে সমস্যা, ওরা কিন্তু গার্লফ্রেন্ডকে ওরকমভাবে ছবি পাঠাতে গেলে পুরো কেলো কেস হয়ে যাবে, কারণ ওদের ব্লিডিং হতে থাকে, বাট একবার শুরু হয়ে গেলে সেটা থামতে চায় না। ওদের রক্তে প্রয়োজনীয় রক্ততঞ্চনকারী ফ্যাক্টর বা ক্লটিং ফ্যাক্টর নেই। ঠিক আছে? আমাদের প্রত্যেকের রক্তে প্রায় 12-13টা ক্লটিং ফ্যাক্টর বা রক্ততঞ্চনকারী ফ্যাক্টর আছে, যেগুলো আমাদের শরীরে কোন জায়গায় রক্ত বেরিয়ে গেলে, ঠিক আছে, সেই রক্তটা জমাট বাঁধতে সাহায্য করে। ওকে, বাট ওদের এই 13টার মধ্যে কোনো একটা ফ্যাক্টরের অভাব থাকে, ঠিক আছে, যার জন্য ওদের রক্তটা ঠিকঠাক জমাট বাঁধতে চায় না। তো কোন ফ্যাক্টরের অভাব থাকে সেটার উপর বেস করে হিমোফিলিয়াকে ক্লাসিফাই করা যায়। যদি ফ্যাক্টর 8-এর অভাব থাকে তখন সেটাকে বলা হয় হিমোফিলিয়া এ। যদি ফ্যাক্টর 9-এর অভাব থাকে তখন তাকে বলা হয় হিমোফিলিয়া বি। যদি ফ্যাক্টর 11-এর অভাব থাকে, তখন তাকে বলা হয় হিমোফিলিয়া সি। তো মেজরলি আমরা যেটা নিয়ে বেশি ডিসকাস করব, যে দুটো জিনিস নিয়ে, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া সিটা জাস্ট জেনে রাখো, অটোজোম ঘটিত হয়, এটা একটু ব্যতিক্রম, তাই এটা আমরা বেশি পড়বো না, আর কম হয় প্রচুর, ঠিক আছে। কিন্তু এই দুটো হিমোফিলিয়া এ আর বি এক্স ক্রোমোজোমে থাকা জিনের মিউটেশনের জন্য হয়, এবং মোটামুটি কিন্তু পপুলেশন লেভেলে একটা ভালো রকমই দেখা যায়। যেমন হিমোফিলিয়া এ প্রতি 5,000 জনের মধ্যে একজনের হয়ে থাকে, এটা ইউএস বা আমেরিকার রিপোর্ট একটা। আর হিমোফিলিয়া বি ধরে নাও প্রতি 1,000 জনে একজনের হয়ে থাকে। সরি 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 ভুল বললাম, মানে ওটা 1/4 আরও কম, মানে প্রতি 20,000 জনে একজনের হয়ে থাকে, ঠিক আছে, 20,000 জনে, মানে আরেকটু আনকমন আর কি। হিমোফিলিয়া এটা প্রতি 5,000 জনে একজনের, এবং হিমোফিলিয়া বিটা প্রতি 20,000 জনে একজনের হয়ে থাকে। সিটা খুবই রেয়ার হয়, 1,00,000 জনে একজনের, ঠিক আছে। তো ওটা একটু অটোজোমাল ঘটিত হয়ে থাকে। 4 নম্বর অটোজোমে F11 যে তার যে জিন, সেটার প্রবলেম থাকে বলে হয়ে থাকে। বাট আমরা মেনলি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে লাইক তোমার হিমোফিলিয়া এ এবং বি। তো আমরা
এক্ষুনি জানলাম যে এক্স ক্রোমোজোমে থাকা দুটো জিন, একটা হচ্ছে ফ্যাক্টর 8 তৈরি করে, একটা হচ্ছে ফ্যাক্টর 9 তৈরি করে। তো সেগুলোর যদি মিউটেশন হয়ে যায় হিমোফিলিয়া হয়। যদি ফ্যাক্টর 8 তৈরি করে এমন জিন, মানে F8 জিনের মিউটেশন হয়ে যায়, দেন হিমোফিলিয়া এ দেখা যাবে। আর যদি F9 এরকম জিনের মিউটেশন হয়ে যায়, ঠিক আছে, তখন হিমোফিলিয়া বি দেখা যাবে। বোঝা গেল? আচ্ছা, আর হিমোফিলিয়ার ক্ষেত্রে একটা খুব মজার কেস আছে, জানো তো? এটা খুব প্রশ্ন আসে। ধরে নাও লাইক এটা তুমি আর এটা তোমার বউ, ঠিক আছে? তো তোমার তো বাপু একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম, বাট তোমার বউয়ের দুটোই এক্স ক্রোমোজোম, তাই না? এবার তোমার যদি, আমি কি বললাম, হিমোফিলিয়া রোগটা কোথায় হয়? এক্স ক্রোমোজোমে থাকা জিনের জিনের মিউটেশনের জন্য। তো তোমার তো একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম, তুমি ছেলে বলে, তো তোমার একটা এক্স ক্রোমোজোমে যদি বাবা মিউটেশন হয়ে যায়, তুমি কিন্তু গেলে একদম, টাটা বাই বাই খাতাম, ঠিক আছে? তো ছেলেরা সবসময় হিমোফিলিয়ায় আক্রান্ত হয়, কিন্তু মেয়েদের দেখো তো ওদের দুটো এক্স ক্রোমোজোম আছে, তাই ওদের একটাতে যদি মিউটেশন হয়েও যায়, ওদের আরেকটা যেটা কপি আছে না, সেটা কিন্তু নর্মাল থাকে। তাই ওদের অতটা হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার চান্স থাকে না, বরঞ্চ ওরা ক্যারিয়ার বা বাহক হয়ে থাকে। অর্থাৎ ওদের বিয়ের পর ওদের ছেলেদের মধ্যে কিন্তু ওই যে ডিফেক্টিভ কপিটা এই এক্স ক্রোমোজোমের ডিফেক্টিভ কপিটা চলে যায়, ঠিক আছে? তো এটা প্রশ্ন আসে, মেয়েরা কেন বাহক হয় আর ছেলেরা কেন আক্রান্ত হয়, এটা বলে দিলাম। আচ্ছা, এরপর আমরা একটু এটা জানবো যে রক্ততঞ্চনটা অ্যাকচুয়ালি হয় কিভাবে। খুব শর্টে বলছি, দেখো, খুব ইন্টারেস্টিংভাবে হয়। ধরে নাও যখন তোমার একটা কোনো জায়গা থেকে ইনজিউরি হয়েছে, ঠিক আছে, সেই জায়গাতে স্বাভাবিকভাবে কি হবে? রক্ত বেরোতে থাকবে। রক্ত লাল কেন হয় বলো তো? এই যে আরবিসিগুলো বেরোচ্ছে বলে, ঠিক আছে, তার সাথে প্লাজমা টাজমা সবই বেরোচ্ছে। তো প্রথম অবস্থায় কি হয়? ভেজেল ভেজেল কন্ট্রিকশন, রক্তবাহটা সংকুচিত হয়ে যায়। তাহলে কন্ট্রিকশন হলে কি হবে? রক্ত বেশি সেই জায়গাটা থেকে বেরোবে না, ঠিক আছে, পোরের সাইজটা ছোট হয়ে গেল। ওকে, আচ্ছা। 2 নম্বর যেটা হয়, প্লেটলেট ক্লট হয়, মানে অনুচক্রিকা বা প্লেটলেট যেগুলো থাকে সেগুলো এসে ওই জায়গাটাতে, আঘাতপ্রাপ্ত জায়গাটাতে জমা হতে থাকে। তাহলে ওই জায়গাটার একটা আপাতত সিল করা গেল, ঠিক আছে। তারপর কি হয়? কোয়াগুলেশন ফ্যাক্টর, বললাম না রক্তে প্রায় 12 থেকে 13টার মতো রক্ততঞ্চনকারী ফ্যাক্টর থাকে, ওগুলো আসে। ওই যেখানে ওই অনুচক্রিকা ওখানে ভিড় করেছিল, ওরাও ঠিক ওই জায়গা করেই আসে, একদম যে জায়গাতে ড্যামেজ হয়েছে, ঠিক আছে, ওখানে এসে ওরা জমা হয় এবং ওরা একে অপরকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। জাস্ট ক্যাসকেড দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের, জাস্ট একটু দেখাচ্ছি, মাথা ঘুরে যেমন না যায়, ঠিক আছে। দেখো অনেকগুলো ফ্যাক্টর আছে বলেছি না? তো বেসিক্যালি কি হয়, এক একটা ফ্যাক্টর এক একটা ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে, একসাথে সব ফ্যাক্টরগুলো এসে ফ্যাক্টর 12 যেমন কি করে, তোমার ফ্যাক্টর 11কে অ্যাক্টিভেট করে। ফ্যাক্টর 11 কাকে অ্যাক্টিভেট করে? ফ্যাক্টর 9কে। ফ্যাক্টর 9 আবার কি করে? ফ্যাক্টর 8-এর সাথে মিলে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করে। এই ফ্যাক্টর 10 আবার ফ্যাক্টর 5কে অ্যাক্টিভেট করে। এগুলো মুখস্থ করতে হবে না বাবা, জাস্ট মনে রেখো, মানে জাস্ট দেখে রাখো। ফ্যাক্টর 5 কাকে করে? ফ্যাক্টর 2কে অ্যাক্টিভেট করে, মানে প্রথম মিনকে থম্বিন করে। এবং ফ্যাক্টর 1কে লাস্টে ফ্যাক্টর 2 অ্যাক্টিভেট করে, যেটা হচ্ছে ফাইব্রিনোজেন, ঠিক আছে। তো সব থেকে ইম্পর্টেন্ট এখানে 3টে জিনিস, মানে আমাদের সিলেবাসের পার্সপেক্টিভে
সেটা হচ্ছে লাইক তোমার ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 1। ঠিক আছে, ফ্যাক্টর 8 কেন ফেমাস? কারণ ওটা হিমোফিলিয়া এ যাদের হয় তাদের থাকে না। ফ্যাক্টর 9 কেন ফেমাস? কারণ হিমোফিলিয়া বি যাদের হয় তাদের ওটা থাকে না। তো ওদের ওই ফ্যাক্টরটা থাকে না বলে এই বাকি স্টেপগুলো কিন্তু অ্যাক্টিভেট হতে পারছে না। কারণ পুরো স্টেপটাই আমি তোমাদের কিভাবে বললাম বলো তো, যে এরকমভাবে ওরা পরপর একে অপরকে অ্যাক্টিভেট করতে করতে আসে। তো যখন মাঝখানে এটা নেই বা এটা নেই, তখন তো এই নিচেরগুলো অ্যাক্টিভেট হবে না, তাই না? সো দিস ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ব্লাড কোয়াগুলেশন রিলেটেড প্রবলেমস। আচ্ছা, তো ফ্যাক্টর 8 আর 9-এর ফান্ডাটা বুঝলে, যে ওরা আলটিমেটলি অন্য ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে, অন্য রক্ততঞ্চনকারী ফ্যাক্টর। কিন্তু লাস্টে এই যে ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন, মানে এটা কি এত ফেমাস কেন বাবা? কি কাজ করে ও? চলো, খুব ইন্টারেস্টিং কাজ করে, একদম নিজে মানে চোখে দেখাবো। দেখো, ফাইব্রিনোজেন হচ্ছে একটা মনোমার। সেটা একসাথে মিলে অ্যাক্টিভেট যখন হয় না, এরকমভাবে মিলে জাল তৈরি করে, এবং এই জালটা যেই জায়গাটাতে ড্যামেজ হয়েছে সেই জায়গাটাতে এরকমভাবে বসে যায়। তাহলে দেখো তো, যেই জায়গাটাতে একটা তোমার ছিল, সাপোজ লাইক তোমার এটা যদি ব্লাড ভেসেলস হয়, এই জায়গাটা তোমার ধরে নাও হয়ে গেছে, এই জায়গা থেকে ব্লাড বেরোচ্ছে। ঠিক আছে, তো প্রথমে কি হয়েছে বলো? অণুচক্রিকা এসে এই জায়গাগুলোকে ঢেকে দিয়েছে একটা করেছে, কিন্তু ওটা তো স্টেবল নয়, তাই না? ওটা ছেড়ে যেতে পারে, আবার বেশি ব্লাড ফ্লো হলে ওর জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে। তাই কি হয় তোমার, ফাইভিন, এই যে ফাইভিন তন্তুগুলো আছে না, যেটা লাস্টে বললাম ফ্যাক্টর 1, ওই ফ্যাক্টর 1 ফাইভিন তন্তুগুলো কি হয়, এই জায়গাতে জালকের মতো গিয়ে বসে যায়, ফাইভিন নেটওয়ার্ক তৈরি করে। ঠিক আছে, এবার ওই জালকটা হয়ে যাওয়ার পর কি হবে, তারপর যখনই কোনো এই যে লোহিত রক্তকণিকা বা অনুচক্রিকা ওইদিকে যেতে থাকবে, এইদিকে যেতে থাকবে, ওটা জালে আটকে পড়ে যাবে, এবং জালে আটকে পড়লে এই জায়গাটা আলটিমেটলি কিন্তু কি হবে বলো তো, আস্তে 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 সিল হয়ে যাবে। ঠিক আছে, দেখবে রক্ত মানে আমাদের কোনো জায়গায় কেটে গেলে আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে জমাট বাঁধে, তারপর একটু অল্প প্রথমে সাদা সাদা তরল বেরো হয়, তারপর আস্তে আস্তে জায়গাটা কালো হয়ে যায়, তাই না? তো এই জিনিসগুলোই কিন্তু হয় লাস্টে। ওটা দেখবে তোমার লাইক ভেতরের ব্লাড ভেসেলটা আবার আস্তে আস্তে যখন রিপেয়ার হয়ে যাবে, ওই কালোটা তারপর অটোমেটিক উঠে যায়, বা তুমি উঠিয়ে দিলেও তখন প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, এই ছিল সায়েন্স রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে। আমি একটু আরেকটা কোনো ছবি যদি পাই দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এই ছবিটা খুব ভালো আছে, এটা একটু প্লিজ দেখো। তারপর আসল ছবি দেখাবো। দেখো, এই ছবিটা দেখো, এই প্রথম ছবিটা, ব্লাডটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আরবিসিআরে যত ব্লাড ট্রাড বেরিয়ে যাচ্ছে। তো কি হচ্ছে, ক্লটটা কিভাবে হচ্ছে, একটা জালক একটা জালক তৈরি হচ্ছে ফ্রাইভিনের। সেই জালকে যত ব্লাড সেলস আছে সব গিয়ে আটকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওই জায়গাটা ক্লট হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে ছবিটা দেখলেও বুঝতে পারবে যে জালকে গিয়ে আটকে যাচ্ছে। একটা আলাদা করে ছবি আছে, দেখো, এটা হচ্ছে ফ্রাইভিন নেটওয়ার্ক। লাইক এই যে এই সাদাটা হচ্ছে ফ্রাইভিন নেটওয়ার্ক। এইটাতে সমস্ত যে রক্ত কোষগুলো রক্ত বেরোনোর সময় বেরোতে থাকে, আটকে যায়, তো তখন রক্তটা জমাট বেঁধে যায়। আচ্ছা, তো এইভাবে টোটাল কিন্তু প্রসেসিংটা হয়ে থাকে। আচ্ছা, এবার তোমার
এবার আসি তোমার জাস্ট জিনিসটা যেটাতে বোঝাচ্ছিলাম, তোমাদের যেটা বোঝালাম, এই যে জালকের মতো স্ট্রাকচারটা, এটা তো ফ্রাইভিনোজেন থেকে তৈরি হয়। আর ফ্রাইভিনোজেন কি? ফ্যাক্টর 1, এটা সবার লাস্টে অ্যাক্টিভেট হয়। তো একে অ্যাক্টিভেট করতে গেলে তোমার শরীরে ফ্যাক্টর 9 লাগবে, ফ্যাক্টর 8 লাগবে এবং অন্যান্য ফ্যাক্টরগুলোও লাগবে। তো হিমোফিলিয়াতে সমস্যাটা বুঝতে পারলে, এই জিনিসগুলো থাকে না, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9। তাহলে ওইগুলো না থাকলে ওরা নিচের পাথওয়েটা অ্যাক্টিভেট করতে পারছে না বা নিচের জিনিসগুলোকে সক্রিয় করতে পারছে না। ওকে, ওকে, আচ্ছা, হলো হলো হলো, বাচ্চাদের জিনিস সব হলো। এবার আসো একটু নোটস পড়া যাক। ওই একই জিনিস লিখেছি, দেখো। হিমোফিলিয়া বেসিক্যালি এমন একটা রোগ যেখানে এক্স ক্রোমোজোম এ থাকা দুটো জিন, একটা F8 জিন, একটা F9 জিন, এদের মিউটেশন হয়। ফ্যাক্টর 8 জিনের যদি মিউটেশন হয় তাহলে রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 8টা তৈরি হবে না। আর যদি রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 9-এর মিউটেশন হয় তাহলে ফ্যাক্টর 9 তৈরি হবে না। তো এদের মধ্যে যদি মিউটেশন হয়ে যায় বা ডিলেশন হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি এই রোগগুলো দেখা যাবে। ঠিক আছে, বোঝা গেল? আর আগেই বললাম কেন ব্লিডিং হতে থাকে, ক্লটিং হয় না, রক্ততঞ্চন হয় না। ঠিক আছে, এগুলো সব বুঝিয়ে দিলাম। মেয়েরা কেন বাহক হয় সব বুঝিয়ে দিলাম। এবার আমি মেন জিনিসে আসবো বাবা, সেটা হচ্ছে চেকার বোর্ড। এবং আমি চাই এটা তোমরা মন দিয়ে শেখো। ওকে, শিখবে তো? চলো লেট স্টার্ট, কোনো ডিস্ট্রাকশন না। দেখো, হিমোফিলিয়া এ বা বি যে কোনো একটা ক্ষেত্রে দেখাচ্ছি। তোমার থ্যালাসেমিয়ার থেকে অনেক সোজা বাবা এই চেকার বোর্ডটা। শুধু ক্যাপিটাল এইচ আর স্মল এইচ দিয়ে আমরা এই হিমোফিলিয়ার চেকার বোর্ড করাটা শিখে যাবো। ক্যাপিটাল এইচ মানে স্বাভাবিক জিন, আর স্মল এইচ মানে হিমোফিলিয়ার জিন। তো যার কাছে স্বাভাবিক জিন আছে তাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করব, আর স্মল এইচ দিয়ে যার মধ্যে হিমোফিলিয়ার জিন আছে। ঠিক আছে, ওকে। তো যেহেতু এটা এক্স ক্রোমোজোম, ঠিক আছে, এক্স ক্রোমোজোমের মিউটেশনের জন্য রোগটা হচ্ছে, তাই ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রোগটা প্রকাশ পাবে। আগেই বললাম মেয়েরা বেশি বাহক হয়, আক্রান্ত হয় না, কিন্তু ছেলেরা আক্রান্ত হয়ে যায়। কারণ ছেলেদের একটা এক্স ক্রোমোজোম, ওই একটাতে যদি মিউটেশন হয়ে যায় গেল। কিন্তু মেয়েদের যেহেতু দুটো থাকে, তাই একটাতে মিউটেশন হয়ে গেলেও আরেকটা কিন্তু ব্যাকআপ অপশন হিসাবে ওদের আছে। ঠিক আছে, আচ্ছা। তো এবার দেখো, আমরা যদি জিনোটাইপ দেখি, জিনোটাইপ, সেক্ষেত্রে তোমার একটা স্বাভাবিক মেয়ে, তার দুটো এক্স ক্রোমোজোম আছে, তো দুটোতেই দেখো ক্যাপিটাল এইচ, মানে কি সে স্বাভাবিক। এবার তার যদি একটা স্বাভাবিক একটা অস্বাভাবিক হয়, তখন একটা ক্যাপিটাল এইচ হবে, একটা স্মল এইচ হবে, কোনো প্রবলেম নেই। স্মল এইচটা হিমোফিলিয়া জিন আর ক্যাপিটাল এইচটা স্বাভাবিক। যেহেতু একটা ভালো জিন আছে, তাই তার মধ্যে সিমটমস ফোকাস পাবে না, হিমোফিলিয়ার লক্ষণ প্রকাশ পাবে না, রক্ততঞ্চন করে যাবে। কিন্তু একটা যেহেতু কি বলবো তোমার ডিফেক্টিভ কপি আছে, ওটা তার বাচ্চার মধ্যে যেতে পারে, তাই সে বাহক। নিজে আক্রান্ত নয় কিন্তু তার বাচ্চার মধ্যে সে ট্রান্সমিট করতে পারে, তাই বাহক। ঠিক আছে, আচ্ছা। আর মা যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে কেমন জিনোটাইপ হবে? দুটোই স্মল এইচ। মেয়েদের ক্ষেত্রে এই চান্সটা খুব কম হয়, কারণ বুঝতে পারছো একই সাথে দুটো ক্রোমোজোমের মিউটেশন একটু মুশকিল। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে দেখব। ছেলেদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম, একটা ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোমে তো কোনো হিমোফিলিয়ার বা রক্ততঞ্চনকারী কোনো জিন থাকছে না, তো ওয়াই কোনো কিছু লিখবে না। এক্সে যদি ক্যাপিটাল এইচ থাকে সেক্ষেত্রে পুরুষটা স্বাভাবিক, আর যদি এক্সে স্মল এইচ থাকে পুরুষটা আক্রান্ত। বলবে বাবা আমরা বাহক নয় কেন?
কারণ দেখো, ভগবান আমাদের দুটো এক্স ক্রোমোজোম দেয়নি, ভালোবেসে একটা ওয়াই ক্রোমোজোম দিয়েছে। তো যদি মানে উনি ডাইরেক্ট বলে দিয়েছেন যে দেখ, তোদের একটাই এক্স ক্রোমোজোম দিয়েছি, ভালোভাবে রাখ, যদি ওটা ঠিকঠাক রাখতে পারিস তোরা স্বাভাবিক থাকবি, কোনোভাবে মিউটেশন যদি হয়ে যায় তোরা ডাইরেক্ট গেলি। গেলি মানে একদম, মানে লিটারালি রানী ভিক্টোরিয়া, এলিজাবেথ, ওদের মানে বংশটাতে কিভাবে রয়্যাল ডিজিজ লাইক তোমার হিমোফিলিয়া, রক্ততঞ্চন না হতে পারার জন্য মারা গেছে, কেসটা জানো তো। খুব সাবধানে ভগবানের কাছে প্রে করো যেমন না হয় কারোরই। আচ্ছা, তো যাই হোক, জিনোটাইপটা জাস্ট জেনে রাখো। লাস্ট আরেকবার বলে দিচ্ছি, যদি সবগুলো ক্যাপিটাল এইচ থাকে স্বাভাবিক হিসাবে গণ্য করা হবে, সবগুলোই যদি স্মল এইচ থাকে আক্রান্ত হিসাবে গণ্য করা হবে। বাহক কেবলমাত্র মেয়েরা হয় যখন একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ। ওকে ওকে, এবার আমরা প্রবলেমগুলো সলভ করব। চেকার বোর্ড তোমাদের ভালোবাসার জিনিস। আচ্ছা, বলছে ছেলে স্বাভাবিক, মেয়ে বাহক। ঠিক আছে, এরকম বিয়ে হলো, একটা ছেলের বিয়ে হলো যে স্বাভাবিক হিমোফিলিয়ায়, আর মেয়েটা হচ্ছে হিমোফিলিয়ার বাহক। তাদের বাচ্চাদের মধ্যে কত পার্সেন্ট সম্ভাবনা? দেখো, ছেলে স্বাভাবিক মানে অবভিয়াসলি তার একটাই এক্স ক্রোমোজোম আছে, তো ওটাতে নর্মাল জিনের কপি আছে। ঠিক আছে, নর্মাল জিনের কপি আছে, তাহলে এক্স ক্যাপিটাল এইচ হবে। আর মেয়েটা যেহেতু বাহক, তাই ওর একটা এক্স ক্রোমোজোমে ক্যাপিটাল এইচ, একটাতে স্মল এইচ আছে। ঠিক আছে, এবার চেকার বোর্ড যেমনভাবে করতে হয় তোমাদের আমি শিখিয়েছিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। সরি বাবা, এরকম একটা ছক টানবে, 9টা ঘর করবে। প্রথম ঘরটা একটা মেল সাইন দেবে, একটা ফিমেল সাইন দেবে, এখানে গ্যামেটগুলো লিখবে, ফিমেলের দিকে ফিমেলের যে গ্যামেট এবং মেলের দিকে মেলের যে গ্যামেট। ঠিক আছে, সেই গ্যামেটগুলোকে ফিউজ করে আমরা কিন্তু অপত্যটা পাবো। ঠিক আছে, চলো দেখা যাক, বুঝিয়ে দিলাম, এবার স্পিডে বলি। ওকে, দেখো, বলে দিয়েছে যে ছেলে স্বাভাবিক, তার মানে একটা ক্যাপিটাল মানে এইচ আছে, আর মেয়ে বাহক মানে একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ। তো মেয়েটার থেকে দুটো জিনোটাইপ পাচ্ছি, একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ, আর ছেলেটার থেকে একটা ওয়াই ক্রোমোজোম একটা এক্সে ক্যাপিটাল এইচ আছে। এবার দেখো, যখন ছেলেটার থেকে ক্যাপিটাল এইচ আসবে, মেয়েটার থেকেও ক্যাপিটাল এইচ আসবে, তখন দুটোই যেহেতু ক্যাপিটাল এইচ তাই সে স্বাভাবিক হবে। আর দেখো, দুটোই এক্স ক্রোমোজোম এসেছে, তো দুটো এক্স ক্রোমোজোম কাদের থাকে? মেয়েদের, তো স্বাভাবিক মেয়ে হবে। এবার যখন বাবার কাছ থেকে বা ছেলেটার কাছ থেকে স্বাভাবিক কপি এসেছে, বাট তার মায়ের কাছ থেকে অ্যাফেক্টেড বা মিউট্যান্ট কপি এসেছে, তখন কি হবে? একটা স্বাভাবিক একটা ইয়ে মিউট্যান্ট। কিন্তু কি বলেছি, যেহেতু একটা স্বাভাবিক কপি আছে তাই সিমটমস ফোকাস পাবে না, তাই ওরা বাহক হয়ে যাবে। আর দুটোই যেহেতু এক্স ক্রোমোজোম তাই ওরা মেয়ে হবে। আচ্ছা, যদি ওয়াই ক্রোমোজোম আসে আর মায়ের থেকে এক্স এইচ আসে নর্মাল কপি, সেক্ষেত্রে ছেলেটা স্বাভাবিক হবে। স্বাভাবিক ছেলে, ছেলে কেন? ওয়াই ক্রোমোজোম আছে, আর মায়ের থেকে ভালো কপিটা এসেছে তাই ছেলেটা স্বাভাবিক। কিন্তু যদি বাবার থেকে ওয়াই ক্রোমোজোম আর মায়ের থেকে ডিফেক্টিভ কপি আসে, সেক্ষেত্রে দেখো ছেলেটা কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে, তাই না? তো খুব ভালো করে লক্ষ্য করার জিনিস, ছেলেটা আক্রান্ত হবে কি হবে না ডিপেন্ড করে মায়ের ওপর। ঠিক আছে, বুঝছো? কারণ দেখো, ছেলেরা সবসময় বাবার থেকে ওয়াই পায়, তো ওদের তো ওয়াই থেকে কোনোভাবে হিমোফিলিয়া হবে না রে বাবা। যদি হিমোফিলিয়া হয় এক্স থেকে হবে। এক্সটা কোথা থেকে আসতে পারে?
ছেলেদের ক্ষেত্রে অবভিয়াসলি মায়ের কাছে, কারণ ছেলেদের একটা এক্স একটা ওয়াই, ওয়াইটা বাবার থেকে পাই, এক্সটা মায়ের থেকে। তো মায়ের কপিটা যদি ভালো হয় ওরা বেঁচে গেল, যদি খারাপ হয় গেল। ঠিক আছে, সো গার্লস ইউ আর ভেরি লাকি যে দুটো এক্স ক্রোমোজোম আছে। আচ্ছা, তো চেকার বোর্ডের মধ্যে রেজাল্ট কি বেরোলো? স্বাভাবিক মেয়ে বাহক মেয়ে, স্বাভাবিক ছেলে আক্রান্ত ছেলে। ঠিক আছে, এবার দেখো, যেহেতু ছেলে মেয়েটা বুঝতে পারছো, তাই ছেলেদের কেসটা আর মেয়েদের কেসটা আলাদা করে লিখবে উত্তরটাই। থ্যালাসেমিয়া অটোজোমাল রোগ ছিল তাই লিখতাম না, কিন্তু এটার ক্ষেত্রে লিখতে হবে। দেখো ছেলেদের কেসটা কি, ছেলেদের কেসে স্বাভাবিক 50%, বাকি 50% আক্রান্ত। তাহলে আমরা কি লিখেছি উত্তরটা? 50% নর্মাল, 50% হিমোফিলিক। মেয়েদের ক্ষেত্রে কি হয়েছে? 50% নর্মাল, 50% ক্যারিয়ার, মানে 50% স্বাভাবিক, 50% বাহক। ঠিক আছে, চলো নেক্সট কেসে যাই। তো এই কেসে কি আছে? ছেলে স্বাভাবিক, মেয়ে আক্রান্ত। সেক্ষেত্রে ছেলে যেহেতু স্বাভাবিক, তাই তার থেকে এক্স ক্রোমোজোমে তার নর্মাল কপি আছে, হিমোফিলিয়ার কপি নেই। কিন্তু মেয়েটা যেহেতু আক্রান্ত, খুব কম হয়, বাট কোনো কেসে হয়ে থাকলে তার দুটোই অ্যাফেক্টেড। তো সেক্ষেত্রে চেকার বোর্ড করলে যখন ছেলেটার থেকে ভালো কপি আসছে আর মেয়েটার থেকে খারাপ কপি আসছে, বাহক মেয়ে হয়ে যাচ্ছে। কারণ এক্স এক্স, একটা নর্মাল এইচ একটা স্মল এইচ। যখন মেয়েটার থেকে স্মল এইচ আর ছেলেটার থেকে ক্যাপিটাল এইচ আসছে, তখন বাহক হয়ে যাচ্ছে। এবার যখন ছেলেটার থেকে ওয়াই আসছে আর মেয়েটার থেকে স্মল এইচ মানে হিমোফিলিয়া কপি আসছে, তখন ছেলেটা হিমোফিলিয়া হয়ে যাচ্ছে। তো যেটা বলেছিলাম, ছেলেদের ক্ষেত্রে জাস্ট দেখবে মা এর কাছ থেকে কোন জিন পাচ্ছে। খারাপ জিন পাচ্ছে মানে ছেলেটার মধ্যে হিমোফিলিয়া দেখা গেল। ডাজ নট ডিপেন্ড অন ফাদার, বিকজ বাবার থেকে তো জাস্ট ওয়াইটা পাচ্ছে। আবার হিমোফিলিয়া এরও হয়েছে কারণ মায়ের থেকে ডিফেক্ট কপি পেয়েছে, স্মল এইচ হিমোফিলিয়া জিন। ওকে, ক্যাপিটাল এইচ যদি পেত ওদের হতো না। ঠিক আছে, ওকে। দেখো মেয়েদের ক্ষেত্রে টোটালটা বাহক হয়েছে, ছেলেদের ক্ষেত্রে টোটালটা হিমোফিলিক হয়েছে। তো 100% আক্রান্ত ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 100% ওরা বাহক। আচ্ছা, এবার একটা কেস যেখানে ছেলে আক্রান্ত মেয়ে স্বাভাবিক। তো ছেলে আক্রান্ত হলে কি হবে? একটা স্মল এইচ একটা ওয়াই, আর মেয়ে স্বাভাবিক হলে দুটোই নর্মাল কপি। তো এক্ষেত্রেও তোমরা দেখতে পাবে যে ছেলেরা স্বাভাবিক হবে, কারণ ওয়াই থেকে তো ছেলেরা কিছু পাচ্ছে না, মায়ের থেকে কপি যেগুলো পাচ্ছে দুটোই স্বাভাবিক, মানে ছেলেরা স্বাভাবিকই হবে। ঠিক আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে ওরা যেহেতু বাবার থেকে একটা বাজে কপি পাচ্ছে জিনের, হিমোফিলিয়ার কপি, আর মায়ের থেকে নর্মাল কপি, তাই ওরা বাহক হয়ে যাবে ইন বোথ কেসেস। তো সেক্ষেত্রে রেজাল্টটা এরকম হবে যে ছেলেরা 100% স্বাভাবিক, কিন্তু মেয়েরা 100% বাহক। তো এটাই ছিল ভিডিও, আর বেশি আমি বলছি না, সময় নেই একদম। যারা এতক্ষণ ধরে দেখেছো থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাথে সাবস্ক্রাইব করে দিও। তোমরা জাস্ট এটার সলিউশন কমেন্টে জানিও যে রাহুল হিমোফিলিয়ায় আক্রান্ত, পৌলমীয় হিমোফিলিয়ার বাহক। ঠিক আছে, রাহুল হিমোফিলিয়ায় আক্রান্ত, পৌলমীয় হিমোফিলিয়ার বাহক। তো ওদের সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার চান্স কতটা, খাতায় করে কমেন্টে জানাও। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো, আমাকে হোয়াটসঅ্যাপে অঙ্কটা করে পাঠাতে পারো, আমি দেখে নেব। ওকে বাই, হ্যাভ আ নাইস ডে, ভালো থেকো।